আসসালামু আলাইকুম। ইটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নরসিংদীতে পুলিশের উপর হামলা চালিয়ে আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অতিরিক্ত এসপি সহ কয়েকজন পুলিশ সদস্য আহত। চাকরিতে পুনর্বহাল ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও একই পথে পালাবে, মন্তব্য এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। এবং শুরু হয়েছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। বেচাকেনা ও পরিবহন মজুত করলে জেল জরিমানা, জেলেদের প্রণোদনা দিচ্ছে সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নরসিংদীতে পুলিশের উপর হামলা চালিয়ে আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে নরসিংদী পৌর এলাকার আশিনগর মোড়ে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা সহ পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করে পুলিশ। এই ঘটনার পর পিছন থেকে অর্ধশত সংঘবদ্ধ চাঁদাবাজ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যের উপর হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত অতিরিক্ত পুলিশ সুপারকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। যারা ওনার উপর আক্রমণ করেছে ওনাকে হাতে ঘুষি বা এরকম কিছু দিয়েছেন। ওনার ঘাড়ের আঘাতের হিস্ট্রি শোনা গেছে, ঘাড়ে, বুকে এবং পায়ে, কিন্তু এমনিতে আমাদের এক্সটার্নাল কোনো ইনজুরি মার্ক ছিল না। চাকরিতে পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা 11:30টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত শত শত কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নেন। পরে 12টার দিকে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা ফৌজদারহাটের সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এই সময় বিক্ষোভকারীরা ৬ দফা দাবি তুলে ধরে দ্রুততা বাস্তবায়নের দাবি জানান। প্রায় ২ ঘণ্টা অবরোধের পর কর্মসূচি শেষ হলে স্বাভাবিক হয় যান চলাচল। আওয়ামী লীগ যেই পথে পালিয়েছে, জাতীয় পার্টিও সেই পথেই যাবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি সাধু সাজলে বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও জানান সার্জিস। জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও করেন তিনি। গতরাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এনসিপি নেতা এসব কথা বলেন। দলের প্রতীকের বিষয়ে সার্জিস আলম বলেন, এনসিপির মার্কা শাপলাই হবে। আমাদের সরাসরি অনাস্থা থাকবে নির্বাচন কমিশনের উপরে নির্বাচনের ক্ষেত্রে, কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামলে উঠতে পারবে না, সেই নির্বাচন কমিশন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে। স্কুল লেভেলে যেই দল, ইভেন যদি এনসিপিরও কেউ ছাত্র রাজনীতির কমিটি দেয়, আপনারা এটা একদম শক্তভাবে প্রতিবাদ জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে যেহেতু দলীয়ভাবে এটাকে সাপোর্ট করি না, আমরা দলীয়ভাবে কর্মসূচির মাধ্যমে এটার প্রতিবাদ জানাবো। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের সিরাজদি খানে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রস্তাবনা নিয়ে কর্মশালায় তিনি কাদা ছোড়াছুড়ি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে বিএনপির সাথে কাজ করার আহ্বান জানান। মীর শরফত আলী সপু বলেন, গত ১.৫ দশক ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করবে। একটি গোষ্ঠী কিন্তু তারা বিএনপি নামে অপপ্রচার করছে। ফেসিবাদরা দেশটাকে 16 বৎসর নির্বাচন ছাড়া দেশ চালিয়েছে। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ অবস্থা। এখান থেকে উত্তোলন করতে হলে
আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণের জন্য মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ আহরণ, বিক্রয়, বহন ও মজুদের উপর সরকারের নিষেধাজ্ঞা। মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলেদের সচেতন করতে চলছে প্রচারণা। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের প্রণোদনা হিসেবে 25 কেজি করে চাল দেয়া হবে। এখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম, এ কারণে মা ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে মিঠা পানিতে আসে। এর আগে মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণের জন্য সাগর, মোহনা, উপকূলীয় এলাকা ও বরিশাল সহ দেশের 20টি জেলায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা 4 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত আহরণ, বিক্রি, মজুদ সহ বহন নিষিদ্ধ করে সরকার। দেশের 18টি জেলায় শুধুমাত্র ইলিশ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে প্রজনন মৌসুমে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালে নৌ র্যালি করেছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। দুপুরে কীর্তনখোলা নদীতে র্যালিতে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং র্যাব সদস্যরা অংশ নেয়। ইলিশ রক্ষায় চাঁদপুরে সচেতনতামূলক সভা ও নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের বড় স্টেশন মোলহেড থেকে নৌ র্যালিটি বের হয়ে পদ্মা, মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। খুব শীঘ্রই ঢাকা পাবনা সরাসরি রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন। পাবনার বেড়া উপজেলার খয়েরচরে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। খয়েরচর থেকে আরিচা ফেরি সার্ভিস চালু হলে নদী পথে আধা ঘন্টায় যমুনা নদী পার হয়ে আরিচা যাওয়া সম্ভব হবে। এর ফলে সড়ক পথে পাবনা থেকে ঢাকা যাওয়া আরো সহজ হয়ে যাবে। এর আগে বেড়া উপজেলার খয়েরচর, ঢালারচর, কাজিরহাট পরিদর্শন করেন রেল সচিব। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য AKM সেলিম রেজা হাবিব ও জেলা জামাতের নায়েবে আমির ইকবাল হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নির্মল বাতাসে মানব মনে দোলা দিয়ে যাচ্ছে অপরূপ সৌন্দর্যের প্রতীক কাশফুল। তাই তো অবসর পেলে কাশফুল দেখতে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। তারা বলছেন কুড়িগ্রামে পর্যটন কেন্দ্র না থাকায় কাশবনে ঘুরতে যাচ্ছেন সবাই। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে তরুণ প্রজন্মকে পরিচয় করে দিতে চরাঞ্চলে কাশবনে নিয়ে যাওয়া উচিত বলে মনে করেন স্থানীয় শিক্ষাবিদরা। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। শরৎকাল এলেই দেখা মিলে কাশফুলের। শরতে শুভ্রতার প্রতীক হয়ে এ ফুল ফোটে। কাশফুলের স্নিগ্ধ পরশ আর নির্মল বাতাস সতেজ করে মন, দেয় নতুন প্রাণ শক্তি। আর এজন্যই আশ্বিন মাস এলেই ভ্রমণ পিপাসু মানুষের অন্তর টানে কাশবন। ইট পাথরের নগরীতে খুব একটা কাশফুল দেখা না গেলেও নদী অববাহিকায় বালু মাটিতে দেখা যায় দিগন্ত জোড়া কাশবন। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি। এত সুন্দর একটি জায়গা, প্রতি বছরে এখানে কাশফুল ফোটে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে। কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় 16টি নদী। ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সব নদীর অববাহিকায় জেগে ওঠা চরেই ফুটেছে কাশফুল। বন্ধুবান্ধব, পরিবার পরিজন নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন এসব কাশবনে। নৌকায় ঘুরে বেড়ানো আর সেলফি তুলে ক্যামেরাবন্দি করছেন মৌসুমী এ সৌন্দর্যকে। কেউ আবার 2-4টা কাশফুল ছিঁড়ে তৈরি করছেন ফুলের তোড়া। গ্রামীণ পরিবেশ, তাও আবার সূর্যাস্তের সময় এরকমভাবে অনেকেই আসে ঘুরতে। কাশফুল ঘাস জাতীয় উদ্ভিদ, এটি প্রাকৃতিকভাবে জন্মে থাকে। কাশবনকে কেন্দ্র করে কুড়িগ্রামে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন স্থানীয় শিক্ষাবিদরা। পর্যটকের আগমন ঘটছে, এটিকে যদি আরও শিল্পসম্মত উপায়ে রূপদান করা যায় তাহলে শুধু কুড়িগ্রাম জেলা নয়, দেশ থেকে এমনকি বিদেশ থেকেও এখানে পর্যটকদের আগমন ঘটবে। পর্যটন কেন্দ্রে রূপ দিতে হলে আশপাশে উন্নত আবাসন ব্যবস্থা ও নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি লাগবে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
5 দিন বন্ধ থাকার পর বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হওয়ায় দুটি বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে 5 দিন সরকারি ছুটি থাকায় বন্ধ ছিল আমদানি রপ্তানি। তবে এখন যাত্রী পারাপার, মালামাল লোড আনলোড সবকিছু স্বাভাবিক হয়েছে। এইদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা 8 দিন বন্ধ থাকার পর আজ থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। সোনা মসজিদ স্থলবন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি এবং ভারতের মহদীপুর স্থলবন্দর রপ্তানিকারক সমিতির ছুটি মিলে 26 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত টানা 8 দিন এ বন্দর দিয়ে ভারতের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শেরপুরের নালিতাবাড়ির সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমসচূড়ার ঝোড়াপাড়া গ্রামে একদল বন্য হাতি তাণ্ডবে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও বন বিভাগ জানায়, প্রায় 30 থেকে 32টি বন্য হাতির একটি দল বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামে প্রবেশ করে। এ সময় বন্য হাতির দলটি 14 থেকে 15 জন কৃষকের প্রায় 5 একর জমির আমন ধান খেয়ে এবং পা দিয়ে মারিয়ে নষ্ট করে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমন মৌসুমে প্রায় প্রতিদিনই সীমান্তবর্তী এলাকায় সন্ধ্যা ও রাতে বন্য হাতির দল লোকালয়ে নেমে আসছে। কৃষকরা রাত জেগে তাদের ক্ষেতের ফসল পাহারা দিলেও বন্য হাতির হামলার আতঙ্কে রয়েছেন তারা। গাইবান্ধা প্রেস ক্লাবের 3 সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এবং জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 কর্মকর্তাকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে কাচারি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন। জামালপুরে 11 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জোদ্দার নামে বাসের এক হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শহরের বাগেরহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জোদ্দার জামালপুর সদর উপজেলার নুরুন্দি ব্যাপারীপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। জামালপুর সদর থানার ওসি আবু ফজল মোহাম্মদ আতিক জানান, গত 26 সেপ্টেম্বর সকালে শহরের বাগেরহাটা এলাকায় নিজ বাড়িতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত জোদ্দার। পরদিন সকালে শিশুর মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জে অনাথ এবং দুস্থ মানুষের মধ্যে রক্তদান, রিক্সা ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে সেবাপক্ষ উপলক্ষে চাষারা শহীদ মিনার ও সিটি পার্কে এ কর্মসূচি আয়োজন করে নারায়ণগঞ্জে 10টি লায়ন্স ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা 315A2 এর গভর্নর শঙ্কর রায় মনা, ভাইস জেলা গভর্নর মহসিন ইমাম চৌধুরী ও প্রাক্তন জেলা গভর্নর ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানে স্বেচ্ছায় রেড ক্রিসেন্ট সোসাইটিকে 200 ব্যাগ রক্ত দেয়া হয়। এছাড়া অসহায় মানুষের মধ্যে রিক্সা ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের পরের দিন প্রতি বছরের মতোই এবারও উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সমতল ভূমির আদিবাসী জনগোষ্ঠীর মিলন মেলা বসে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রাজশাহী ও নওগাঁ জেলার কয়েক হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকের সমাগম ঘটে এ মেলায়। নোয়াখালীর নামে বিভাগ অথবা নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সর্বস্তরের মানুষ। গতকাল জুম্মার নামাজের পর জেলা শহর মাইজদিতে বিক্ষোভ মিছিল করে তারা। পরে তারা ঢাকা নোয়াখালী সড়কের মাইজদি অংশে অবস্থান নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার 2 পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আগামী নভেম্বর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা। রংপুর চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম ও মহানগর কমিটির আহ্বায়ক শামসুজ্জামান সামু এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের 5 অক্টোবর উত্তরাঞ্চলে 5 জেলার পদযাত্রা ও স্মারকলিপি প্রদান সহ নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। খাগড়াছড়ি সদরের সাম্প্রতিক সহিংসতার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। খাগড়াছড়ি স্টেডিয়ামে 27 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। পুলিশ সুপার আরেফিন জুয়েল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সিরাজগঞ্জ সদর পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় উভয় দল নির্ধারিত 90 মিনিট ও অতিরিক্ত সময়ের মধ্যে 2টি করে গোল করে ফলাফল অমীমাংসিত থাকে। কিন্তু সন্ধ্যা নেমে আসায় আলোর স্বল্পতার কারণে ট্রাইব্রেকার না হওয়ায় যৌথভাবে উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতা। সদর উপজেলার 7 পার মধুমতি নদীর বীরলুট ক্যানেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছিপ, কোষা, চিলকাটা, জয়নগর, বাছারি সহ বাহারি নামের নৌকা অংশ নেয়। জেলা বিএনপির সাবেক সভাপতি MH খান মঞ্জু, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন মিয়া সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার দেয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।